তো সকলের সামনেই পরিষ্কার যে আজকের গণমাধ্যম পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে। সরকার যতটুকু চাবে গণমাধ্যম ততটুকু কাজ করতে পারবে, এর বাইরে পারবে না। তো এটা খুবই মানে উদ্বেগ যে আপনার নানান রকমের বিশেষ করে টপিকস যেগুলো আসলে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দেখা যায় একটা ভাইরাল হয় কিংবা মুখরোচক এই ধরনের খবরগুলো, এই ধরনের ভিডিও কাস্ট করা, এই ধরনের ব্যক্তিদের নিয়ে স্টোরি করা, এগুলো দেখি ইদানিং মূলধারার গণমাধ্যমগুলো তো আসতেছে। সেটা সবচেয়ে বড় উদাহরণ কিছুদিন আগে আপনার ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাহেবের একটা বক্তব্য আপনারা শুনেছেন, যে বলেছিলেন তিনি যে আজিজের কুকর্ম বেনজিরের পুলিশ প্রধান বেনজিরের অপকর্ম অনেক আগেই তারা জানতো, কিন্তু তারা রিপোর্ট করতে পারে নাই, কারণ যে রিপোর্ট করবে ওই রিপোর্টারকে ব্যাকআপ তারা দিতে পারবে না, হাউস থেকে নানা ধরনের ঝামেলায় ফেলাবে। তো এর মধ্যে থেকে পরিষ্কার যে আজকে বেনজিরের মতো যারা ধরেন আরও প্রশাসনে আছে, এদের বিরুদ্ধে সাংবাদিকরা, গণমাধ্যমরা অনেক রিপোর্ট করতে পারছে না। এবং গণমাধ্যমের একটা বাস্তব চিত্র, 80% থেকে 85% গণমাধ্যমের মালিক সরাসরি সরকারি দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাহলে সরকারি দলের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা এই ফ্যাসিস্ট শক্তির সহযোগী, যারা এই অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকারের সহযোগী, তারা তো সরকারের বিরুদ্ধে স্ট্যান্ড নিবে না, তত তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে পারবে না। একই সাথে আরও একটা বিষয় যদি দেখেন, বিভিন্ন মাফিয়া ব্যবসায়ী গ্রুপ, লুটেরা ব্যক্তি, তারা তাদের এই লুটপাটকে জায়েজ করার জন্য গণমাধ্যম খুলে রেখেছে, সাইনবোর্ড সর্বস্ব গণমাধ্যম, এবং তাদের কাজ সরকারি স্তুতি, প্রকৃত চিত্রগুলো তুলে না ধরা। নিজের কথা সেটা নাই বললাম, কিন্তু আমরা বলছি যে রাজনৈতিক জায়গা থেকেও বিরোধী দলকেও কিন্তু সরকার নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অনেক দলে তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, অনেক দলকে বিভিন্নভাবে বিভক্ত করেছে, এবং বিভিন্ন দলের নেতাদেরকে ব্যবসা বাণিজ্য নানান প্রলোভন দেখিয়ে সরকারের সাথে একটা কানেকশনে রেখেছে। বলা চলে বিরোধী দলের রাজনীতিকেও কিন্তু সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ নানানভাবে কিন্তু নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করছে। তারপরেও কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে সরকারের দুর্নীতি, দুঃশাসন, সরকার পতনের জন্য বিভিন্ন সময় প্রোগ্রাম নিয়ে রাস্তা নামা হচ্ছে, এবং আমরা একটা সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। এই জায়গা থেকে গণমাধ্যম চাপ আছে, অনেকখানি নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণ আরোপ করেছে তাদের উপরে, কিন্তু তারপরেও যে স্পেসটুকু আছে, ন্যূনতম স্পেসটুকু কিন্তু তারা কাজে লাগাতে পারে। সেটা যদি তারা আপনার দেশ, জাতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে কাজে লাগায়, তাতেও আমি মনে করি যে সাংবাদিকতার একটা সম্মান এবং সাংবাদিকতার একটা অবস্থান মানুষের কাছে পরিষ্কার হয়ে ওঠে। কিন্তু এখন আসলে সেটি খুব কম, রেয়ার, দু একটি গণমাধ্যম টুকটাক একটু করছে, বাকিগুলো একেবারেই না। বিশেষ করে প্রায় সব মিডিয়াই কোনো না কোনোভাবে সরকারের এজেন্সি এবং সরকার দ্বারা নিয়ন্ত্রিত। কি বিষয়ে টকশো হবে, টকশোতে কারা আলোচক থাকবে, কোন দলের কোন নেতার নিউজ পত্রিকা কিংবা টেলিভিশন চ্যানেল প্রচার করবে, এটা নিয়েও কিন্তু সরকারের বিভিন্ন এজেন্সির তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটা দিক নির্দেশনা আছে। আমি আপনাকে স্পষ্টভাবেই বলতে পারি, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিসেন্ট একটা তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছি। আমাদের একটা জনপ্রিয়তা, জনসমর্থন আছে, একটা অডিয়েন্স আছে। সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিলে মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু আজকে তো সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়া কিন্তু কন্ট্রোল করছে যে অ্যান্টি গভর্নমেন্ট স্পিচ কিংবা বিভিন্ন ধরনের শব্দ বাক্য ব্যবহার করলে সেটা এই অটো সফটওয়্যার ব্যবহার করে এই বক্তব্য যেন রিচ না হয়, এটার রিচকে, স্প্রেডকে সংকুচিত করা হয়। এটা তো পরিষ্কার। সেই জায়গা থেকে আমরা তো কথা বলতে পারি, আমাদের তো ব্যাকগ্রাউন্ড আছে। আমরা তো এই সময়ে বলা চলে যে এই 3 দশকের মধ্যে একটা স্বতন্ত্র ধারা, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছি। কিন্তু আমাদের কথা যদি বলেন, আমাদের যারা আন্দোলন থেকে এসেছি তাদের অনেকে টক শোতে দেখবেন না। আসিফ নজরুলের মতো একজন শিক্ষিত, মার্জিত, জ্ঞানী, গুণী ব্যক্তি, যার দেশ বিদেশ, অর্থনীতি, সমাজনীতি সব কিছুর একটা অগাধ পাণ্ডিত্য, তাকে কিন্তু দু একটি না, একটা চ্যানেল তৃতীয় মাত্রার প্রোগ্রাম ব্যতীত কোথাও দেখবেন না। নুরুল কবিরের মতো আপনার একজন সিনিয়র সাংবাদিক, একজন দেশপ্রেমিক সাংবাদিক, যিনি বলা চলে কখনোই কোনো রাজনৈতিক দল সরকারের সাথে সুবিধা নেই, তাকে কিন্তু তৃতীয় মাত্রা ব্যতীত কোনো টক শোতে দেখবে না। এরকম অনেক ব্যক্তি আছে যে যারা একটা পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করতে পারে, যাদের আলোচনা থেকে মানুষ কিছু শিখতে পারে, দেশ জাতির জন্য
কিছু নিদর্শন থাকে, সেই সমস্ত ব্যক্তিদেরকে টকশোতে আলোচনা করতে দেখবে না, কারণ এরা এত হার্ডলাইনে কথা বলে, এত বাস্তবতা তুলে ধরে, সেটা সরকার হজম করতে পারে না। তো এটা খুবই মানে উদ্বেগ যে আপনার নানান রকমের বিশেষ করে টপিকস যেগুলো আসলে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দেখা যায় একটা ভাইরাল হয় কিংবা মুখরোচক এই ধরনের খবরগুলো, এই ধরনের ভিডিও কাস্ট করা, এই ধরনের ব্যক্তিদের নিয়ে স্টোরি করা, এগুলো দেখি ইদানিং মূলধারার গণমাধ্যমগুলোতে আসতেছে। এটা খুব একটা বাজে দৃষ্টান্ত। আপনার বিশেষ করে প্রত্যেকটা পত্র পত্রিকা গণমাধ্যমে তো একটা ভিউ থাকে যে আমরা দেশের মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধ থেকে গণতন্ত্র প্রমোটের জন্য কাজ করব, সমাজের ন্যায় বিচার ইনসাফের জন্য কাজ করব, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। সেখানে যখন ধরেন একটা অস্বাভাবিক জিনিস লাইক আপনার ধরেন 60 বছরের একজন চরিত্রহীন মানুষ বিয়ে করেছে 18 বছর একটা মেয়ে, সেটি নিয়ে যখন ধারাবাহিকভাবে গণমাধ্যমে স্টোরি করে বা প্রচার করে, এটা কিন্তু সমাজের নেতিবাচকতা ছড়ায়। কিংবা আপনার কিছু কিছু তরুণ মাদকাসক্ত, তাদের দেখা যায় ওইভাবে পড়াশোনা নাই বা নৈতিকতার ন্যূনতম বালাই নাই, টিকটক বিভিন্ন ধরনের এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো করে সেগুলো যুব সমাজকে বিপদগামী করছে, তাদেরকে যখন স্টার কিংবা সেলিব্রিটি হিসেবে নিউজ করে এগুলো প্রচার করে, এগুলো দেখে তো তাহলে কি তরুণ এবং যুবক সমাজ ওই আপনার টিকটকার হতে, ওই আপনার ওই সমস্ত তথাকথিত সেলিব্রিটি হতে, তাদের মতো হতে তারা নিজেদেরকে চেষ্টা করে। সুতরাং এটা তো নেতিবাচক একটা দিক। নেতিবাচকতাকে এই রকমের নেতিবাচকতা যেটা আমাদের সামাজিক মূল্যবোধের পরিপন্থী, এইগুলোকে অন্তত গণমাধ্যমের কোনোভাবেই প্রচার এবং প্রমোট করা উচিত না।